নমস্কার, শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আজ উপন্যাসের 9ম পর্ব। কমলের সযত্ন রচিত শুভ্র সুন্দর শয্যাটির পরে বসিয়া একাকী ঘরের মধ্যে হঠাৎ তাহার দীর্ঘ নিঃশ্বাস পড়িল। বিশেষ কোনো গভীর হেতু যে ছিল তাহা নয়, শুধু মনের মধ্যে একটা ভালো লাগার তৃপ্তি, হয়তো একটু কৌতূহল মিশানো, কিন্তু আগ্রহের উত্তাপ নাই। শুধু একটি শান্ত আনন্দের মধু স্পর্শ যেন নিঃশব্দে সর্বাঙ্গ পরিব্যাপ্ত করিয়াছে। অজিত ধনীর সন্তান, আজন্ম বিলাসের মধ্যেই প্রতিপালিত, কিন্তু হরেন্দ্রর ব্রহ্মচর্যাশ্রমে ভর্তি হওয়া অবধি দৈন ও আত্মনিগ্রহের সুদুর্গম পথে ভারতীয় বৈশিষ্ট্যের মর্মোপলব্ধির একাগ্র সাধনা এদিক হইতে দৃষ্টি তাহার অপসারিত করিয়াছিল। হঠাৎ চোখে পড়িল হলুদ রঙের সুতা দিয়া তৈরি বালিশের ওয়ারের চারিধারে ছোট্ট গুটি কয়েক চন্দ্রমল্লিকা ফুল। বিছানার চাদরে যে কোনটি ঝুলিয়া আছে তাহাতে সাদা রেশম দিয়ে বোনা কোনো একটি অজানা লতার একটুখানি ছবি। এইটুকু শিল্পকর্ম, সামান্যই ব্যাপার, কত লোকের ঘরেই তো আছে। অবসরকালে কমল নিজের হাতে সেলাই করিয়াছে দেখিয়া অজিত মুগ্ধ হইয়া গেল। হাতে করিয়া সেইটি নাড়াচাড়া করিতেছিল। কমল বাহিরের কাজ সারিয়া ঘরে আসিয়া দাঁড়াইতে তাহার মুখের পানে চাহিয়া বলিয়া উঠিল, বাহ, বেশ তো। কমল একটু আশ্চর্য হইল। কি বেশ? ওই লতাটুকু? হ্যাঁ, আর এই হলদে রঙের ফুলগুলি তুমি নিজে করেছ না? কমল হাসি মুখে বলিল, চমৎকার প্রশ্ন। নিজে নয়তো কি কারিগর ডেকে তৈরি করিয়েছি? আপনার চাই ওই রকম? না না না, আমার চাইনি, আমি কি করব? তাহার এই ব্যাকুল ও সলজ্জ প্রত্যাখ্যানে কমল হাসিয়া কহিল, আশ্রমে নিয়ে গিয়ে শোবেন, কেউ জিজ্ঞাসা করলে বলবেন কমল রাত জেগে তৈরি করে দিয়েছে। দুধ তুত কেন? নিজের জন্য এসব জিনিস কেউ তৈরি করে না, করে আর একজনের জন্যে। কষ্ট করেই ফুলগুলি যে সেলাই করেছিলাম, সে কি আপনি শোবো বলে? একদিন একজন আসবেই, শুধু তারই জন্যে এসব তোলা ছিল। সকালে যখন চলে যাবেন সমস্ত আপনার সঙ্গে দেব। এবার অজিত নিজেও হাসিল, কহিল, আচ্ছা কমল, আমি কি এতই বোকা? কেন? তুমি আমাকেই মনে করে এসব তৈরি করেছিলে, এও বিশ্বাস করব? কেন করবেন না? করব না সত্যি নয় বলে। কিন্তু সত্যি বললে বিশ্বাস করবেন বলুন? নিশ্চয় করব। তোমার পরিহাসের কোনো সীমা নেই, কোথাও বাঁধে না। সেই মোটরে বেড়াবার কথা মনে হলে আমার লজ্জার অবধি থাকে না, সে আলাদা। কিন্তু যা পরিহাস নয়, সে যে তুমি কোনো কিছুর জন্যই মিথ্যে বলতে পারো না, এ আমি জানি। তাহলে যদি বলি বাস্তবিক পরিহাস করিনি, সত্যি কথাই বলছি, বিশ্বাস করবেন? নিশ্চয় করব। কমল কহিল, তা যদি করেন আজ আপনাকে সত্যি কথাই বলবো। তখনও রাজেন আসেনি, অর্থাৎ আশ্রমের স্থান না পেয়ে তখনও সে আমার গৃহে আশ্রয় নেয়নি। আমারও তো সেই দশা। আপনারা সবাই যখন আমাকে ঘৃণায় দূরে করে দিলেন, এই বিদেশে কারো কাছে গিয়ে দাঁড়াবার যখন আর পথ রইল না, সেই গভীর দুঃখের দিনের ওই শিল্প কাজটুকু, সেদিন ঠিক কাকে স্মরণ করে যে করেছিলাম আমি কোনোদিন হয়তো জানতে পারতাম না, প্রায় ভুলেই গিয়েছিলাম। কিন্তু আজ বিছানা পাততে এসে হঠাৎ মনে হলো, না না, ওতে নয়, যাতে কেউ কোনোদিন শুয়েছে তাতে আপনাকে আমি কোনো মতে শুতে দিতে পারিনি। কেন পারো না? কি জানি, কে যেন ধাক্কা দিয়ে ওই কথা বলে দিয়ে গেল। এই বলিয়া সে ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, হঠাৎ স্মরণ হলো ওইগুলি বাক্সে তোলা আছে। আপনি তখন বাইরে মুখ ধুচ্ছিলেন, এখনই এসে পড়বেন। তাড়াতাড়ি খুলে এনে পাততে গিয়ে আজ প্রথম টের পেলাম, সেদিন যাকে ভেবে রাত্রি জেগে ফুল লতাপাতা এঁকেছিলাম সে আপনি। অজিত কথা কহিল না, শুধু একটা আরক্ত আভা তাহার মুখের পরে দেখা দিয়া চক্ষের নিমেষে নিবিয়া গেল। কমল নিজেও কিছুক্ষণ নীরব থাকিয়া জিজ্ঞাসা করিল, চুপ করে কি ভাবছেন বলুন তো? অজিত কহিল, শুধু চুপ করেই আছি, ভাবতে পারছি নে। তার কারণ? কারণ তোমার কথা শুনে আমার বুকের ভিতর যেন ঝড় বয়ে গেল, শুধুই জ্বর। না এলো আনন্দ, না এলো আশা। কমল নিঃশব্দে চাহিয়া রহিল। অজিত ধীরে ধীরে বলিতে লাগিল, কমল,
একটা গল্প বলি শোনো। আমার মাকে একবার আমাদের গৃহদেবতা রাধাবল্লভজিও পুজোর ঘরে মূর্তি ধরে দেখা দিয়েছিলেন। তার হাত থেকে খাবার নিয়ে সুমুখে বসে খেয়েছিলেন। এ তার নিজের চোখে দেখা, তবুও বাড়ির কেউ আমরা বিশ্বাস করতে পারিনি। সবাই বুঝলে এ তার স্বপ্ন, কিন্তু এই অবিশ্বাসের দুঃখ তার মৃত্যুকাল পর্যন্ত যায়নি। আজ তোমার কথা শুনে আমার সেই কথা মনে পড়ছে। তুমি তামাশা করনি জানি, কিন্তু আমার মায়ের মতো তোমারও কোথাও মস্ত ভুল হয়েছে। মানুষের জীবনে এমন বহুকাল যায়, নিজের সম্বন্ধে সে অন্ধকারেই থাকে, হয়তো হঠাৎ একদিন চোখ খোলে। আমারও তেমনি। এতদিন পৃথিবীর কত জায়গাতেই তো ঘুরেছি, শুধু এই আগ্রায় এসে আমি নিজেকে দেখতে পেলাম। আমার থাকার মধ্যে আছে শুধু টাকা, বাবার দেওয়া। এছাড়া এমন কিছুই নিজের নেই যে আমারও অজ্ঞাতসারে তুমি আমাকেই ভালোবাসতে পারো। কমল কহিল, টাকার জন্যে ভাবনা নেই। আশ্রমবাসীরা একবার যখন সন্ধান পেয়েছে তখন সেই ব্যবস্থা তারাই করবে। এই বলিয়া সে হাসিয়া কহিল, কিন্তু অন্য সকল দিকেই যে আপনি এমন নিঃস্ব, এই খবর কি ছাই আগে পেয়েছি? তাছাড়া ভালো মন্দ বুঝে দেখবার সময় পেলাম কই? মনের মধ্যে শুধু একটা সন্দেহের মতোই ছিল, ঠিকানা পেতাম না। কেবল এই তো মিনিট 10 হলো একলা ঘরে বিছানার সম্মুখে দাঁড়িয়ে অকস্মাৎ ঠিক খবরটি কে এসে আমার কানে কানে দিয়ে গেল। অজিত গভীর বিস্ময়ে প্রশ্ন করিল, সত্যি বলছো? মাত্র মিনিট 10? কিন্তু সত্যি হলে এ তো পাগলামি। কমল বলিল, পাগলামিই তো। তাই তো আপনাকে বলেছিলাম আমাকে আর কোথাও নিয়ে চলুন, বিবাহ করে ঘর সংসার করুন, এ ভিক্ষে তো চাইনি। অজিত অত্যন্ত কুণ্ঠিত হইল, কহিল, ভিক্ষে বলছো কেন কমল? এ ভিক্ষে চাওয়া নয়, এ তোমার ভালোবাসার অধিকার। কিন্তু অধিকারের দাবি তুমি করলে না, চাইলে শুধু তাই যা বুদবুদের মতো স্বল্পায়ু এবং তারই মতো মিথ্যে। কমল কহিল, হতেও পারে এর পরমায়ু কম, কিন্তু তাই বলে মিথ্যে হবে কেন? আয়ুর দীর্ঘতাকেই যারা সত্য বলে আঁকড়ে ধরতে চায়, আমি তাদের কেউ নয়। কিন্তু এ আনন্দের যে কোনো স্থায়িত্ব নেই কমল। নাই থাক, কিন্তু গাছের ফুল শুকোবে বলে সুদীর্ঘস্থায়ী শোলার ফুলের তোড়া বেঁধে যারা ফুলদানি সাজিয়ে রাখে, তাদের সঙ্গে আমার মতে মেলে না। আপনাকে আরও একবার ঠিক এই কথাই বলেছিলাম যে কোনো আনন্দেরই স্থায়িত্ব নেই, আছে শুধু তার ক্ষণস্থায়ী দিনগুলি। সেই তো মানব জীবনের চরম সঞ্চয়, তাকে বাঁধতে গেলেই সে মরে। তাই তো বিবাহের স্থায়িত্ব আছে, নেই তার আনন্দ। দুঃসহ স্থায়িত্বের মোটা দড়ি গলায় বেঁধে সে আত্মহত্যা করে মরে। অজিতের মনে পড়িল, ঠিক এই কথাই সে ইহারই কাছে পূর্বে শুনিয়াছে। শুধু মুখের কথা নয়, ইহাই তাহার অন্তরের বিশ্বাস। শিবনাথ তাহাকে বিবাহ করে নাই, ফাঁকি দিয়াছে। কিন্তু এ লইয়া কমল একটা দিনের জন্য অভিযোগ করে নাই। কেন করে নাই? আজ এই প্রথম দিনের জন্য অজিত নিঃসংশয় বুঝিল, এই ফাঁকির মধ্যে তাহার নিজেরও সায় ছিল। পৃথিবী জুড়িয়া সমস্ত মানব জাতির এই প্রাচীন ও পবিত্র অনুষ্ঠানের প্রতি এত বড় অবজ্ঞায় অজিতের মন ধিক্কারে পূর্ণ হইয়া গেল। মুহূর্তকাল মৌন থাকিয়া কহিল, তোমার কাছে গর্ব করা আমার সাজে না, কিন্তু তোমার কাছে আমি কিছুই গোপন করব না। এঁরা বলেন, সংসারে কামিনী কাঞ্চন ত্যাগ করাই পুরুষের সবচেয়ে বড় পুরুষার্থ। বুদ্ধির দিক দিয়ে এ আমি বিশ্বাস করি, এবং এ সাধনায় সিদ্ধি লাভের চেয়ে মহত্তর কিছু নেই, এ বিষয়ে আমি নিঃসংশয়। কাঞ্চন আমার যথেষ্ট আছে, তাতে লোভ নেই, কিন্তু সমস্ত জীবনে ভালোবাসার কেউ নেই, কেউ কখনো থাকবে না, মনে হলে বুক যেন শুকিয়ে ওঠে। ভয় হয় অন্তরের দুর্বলতা হয়তো আমি মরণকাল পর্যন্ত জয় করতে পারবো না। অদৃষ্টে তাই যদি কখনো ঘটে, আশ্রম ত্যাগ করে আমি চলে যাব। কিন্তু তোমার আহ্বান তার চেয়েও মিথ্যে, ও ডাকে সাড়া দিতে আমি পারবো না। একে মিথ্যে বলছেন কেন? মিথ্যেই তো। মনোরমা সত্যই কখনো আমাকে ভালোবাসেনি, তার আচরণ বোঝা যায়। কিন্তু শিবনাথের প্রতি শিবানীর ভালোবাসা তো আমি নিজের চোখেই দেখেছি। সেদিন তার যেন আর সীমা ছিল না, কিন্তু আজ তার চিহ্ন পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। কমল কহিল, আজ যদি তা গিয়েই থাকে, সেদিন কি শুধু আমার ছলনাই আপনার চোখে পড়েছিল? অজিত বলিল, সে তুমিই জানো, কিন্তু আজ মনে হয় নারী জীবনে এর চেয়ে মিথ্যে বুঝি আর নেই। কমলের চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল, কহিল, নারী জীবনের সত্যাসত্য নির্দেশের ভার নারীর পরেই থাক, সে বিচারের দায়িত্ব পুরুষের নিয়ে কাজ নেই।
মনোরমারও না, কমলেরও না। এমনি করেই সংসারে চিরদিন ন্যায় বিড়ম্বিত, নারী অসম্মানিত এবং পুরুষের চিত্ত সংকীর্ণ, কলুষিত হয়ে গেছে। তাই এই মিথ্যে মামলার আর নিষ্পত্তি হতে পেলে না। অবিচারে কেবল এক পক্ষই ক্ষতিগ্রস্ত হয় না অজিতবাবু, দুপক্ষেরই সর্বনাশ। সেদিন শিবনাথ যা পেয়েছিলেন, দুনিয়ার কম পুরুষের ভাগ্যেই তা জোটে, কিন্তু আজ তা নেই। কেন নেই এই তর্ক তুলে পুরুষের মোটা হাতে মোটা দণ্ড ঘুরিয়ে শাসন করা চলে, কিন্তু ফিরে পাওয়া যায় না। সেদিনের থাকাটা যেমন সত্যি, আজকের না থাকাটাও ঠিক তত বড়ই সত্যি। সততার ছেঁড়া কাঁথা মুড়ে একে ঢাকা দিতে লজ্জাবোধ করেছি বলে পুরুষের বিচারে এই হলো নারী জীবনের সবচেয়ে বড় মিথ্যে। এই সুবিচারের আশাতেই আমরা আপনাদের মুখে চেয়ে থাকি। অজিত উত্তর দিল, কিন্তু উপায় কি? যা এমন ক্ষণস্থায়ী, এমন ভঙ্গুর, তাকে এর বেশি সম্মান মানুষ দেবে কেন? কমল বলিল, দেবে না জানি। আমার উঠানের ধারে যে ফুল ফোটে, তার জীবন একবেলার বেশি নয়। তার চেয়ে ওই মশলা পেশা নোড়াটা ঢের টেকসই, ঢের দীর্ঘস্থায়ী। সত্য যাচাই করার এর চেয়ে মজবুত মানদণ্ড আপনারা পাবেন কোথায়? কমল, এ যুক্তি নয়, এ শুধু তোমার রাগের কথা। রাগ কিসের অজিতবাবু? কেবল স্থায়িত্ব নিয়েই যাদের কারবার, তারা এমনি করেই মূল্য ধার্য করে। আমার আহ্বানে যে আপনি সাড়া দিতে পারেননি, তার মূলেও এই সংশয়। চিরদিনের দাসখতলিকে যে বন্ধন নেবে না, তাকে বিশ্বাস করবেন আপনি কি দিয়ে? ফুল যে বোঝে না, তার কাছে ওই পাথরের নোড়াটাই ঢের বেশি সত্য। শুকিয়ে ঝরে যাবার শঙ্কা নেই। ওর আয়ু একটা বেলার নয়, ও নিত্যকালের। রান্নাঘরের প্রয়োজনে ও চিরদিন রোগড়ে রোগড়ে মশলা পিষে দেবে। ভাত গেলবার তরকারির উপকরণ ওর প্রতি নির্ভর করা চলে। ও না থাকলে সংসার বিস্বাদ হয়ে ওঠে। অজিত তাহার মুখের দিকে চাহিয়া কহিল, এ বিদ্রুপ কিসের কমল? কমলের কানে বোধ করি এ প্রশ্ন গেল না। সে যেন নিজের মনেই বলিতে লাগিল, মানুষে বোঝে না হৃদয় বস্তুটা লোহার তৈরি নয়। অমন নিশ্চিন্ত নির্ভয় তাতে ভর দেওয়া চলে না। দুঃখ যে নেই তা নয়, কিন্তু এই তার ধর্ম, এই তার সত্য। অথচ এই কথা বলাও চলে না, স্বীকার করাও যায় না। এর চেয়ে বড় দুর্নীতি সংসারে আর আছে কি? তাই তো কেউ ভেবেই পেলে না শিবনাথকে কি করে আমি নিঃশেষে ক্ষমা করতে পারি। কেঁদে কেঁদে যৌবনে যোগিনী হওয়াটা তারা বুঝতেন, কিন্তু এ তো তাদের সইল না। অরুচি ও অবহেলায় সমস্ত মন তাদের তিতো হয়ে গেল। গাছের পাতা শুকিয়ে ঝরে যায়, তার ক্ষত নূতন পাতায় পূর্ণ করে তোলে। এই হলো মিথ্যে। আর বাইরের শুকনো লতা মরে গিয়েও গাছের সর্বাঙ্গ জড়িয়ে কামড়ে এঁটে থাকে, সেই হলো সত্য। অজিত এক মনে শুনিতেছিল। শেষ হইলে সহসা একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিল, একটা কথা আমরা প্রায় ভুলে যাই যে আসলে তুমি আমাদের আপনার নও। তোমার রক্ত, তোমার সংস্কার, তোমার সমস্ত শিক্ষা বিদেশের। তার প্রচণ্ড সংঘাত তুমি কিছুতেই কাটিয়ে উঠতে পারো না, এবং এইখানে আমাদের সঙ্গে তোমার অহরহ ধাক্কা লাগে। রাত অনেক হলো কমল, এ নিষ্ফল কলহ বন্ধ করো। এ আদর্শ তোমার জন্যে নয়। কোন আদর্শ? আপনার ব্রহ্মচর্য আশ্রমের? অজিত খোঁচা খাইয়া মনে মনে রাগ করিল, কহিল, বেশ তাই, কিন্তু এ গূঢ়তত্ত্ব বিদেশিদের জন্য নয়, এ তুমি বুঝবে না। আপনার সাগরেদি করলেও পারবো না? না। এবার কমল হাসিয়া উঠিল, যেন সে মানুষ আর নয়। কহিল, আচ্ছা বলুন তো, কি হলে ওই সাধুদের আড্ডা থেকে আপনার নাম কাটিয়ে দিতে পারি? বাস্তবিক ওই আশ্রমটা হয়েছে যেন আমার চক্ষুশূল। অজিত বিছানায় শুইয়া পড়িয়া বলিল, রাজেন্দ্রকে ডেকে এনে তুমি অনায়াসে আশ্রয় দিলে। তোমার কিছুই বোধহয় মনে হলো না, না? কি আবার মনে হবে? এসব বোধ করি তুমি গ্রাহ্যই করো না। কি গ্রাহ্য করি নে? আপনাদের মতামত? না। নিজের সম্বন্ধেও বোধ করি কখনো ভয় করো না? কমল বলিল, কখনো করিনে তা বলতে পারিনি, কিন্তু ব্রহ্মচারীদের ভয় কিসের? হুঁ বলিয়া অজিত চুপ করিয়া রহিল। হঠাৎ এক সময় বলিয়া উঠিল, কেঁচো মাটির নিচে অন্ধকারে থাকে। সে জানে বাইরের আলোতে বার হলে তার রক্ষে নেই। তাকে গিলে খাবার অনেক মুখ হাঁ করে আছে। লুকোনো ছাড়া আত্মরক্ষার কোনো উপায় সে জানে না। কিন্তু তুমি জানো মানুষ কেঁচো নয়, এমনকি মেয়ে মানুষ হলেও না। শাস্ত্রে আছে নিজের স্বরূপটিকে জানতে পারাই পরম শক্তি। এই জানাটাই তোমার আসল শক্তি, না কমল? কমল কিছুই না বলিয়া শুধু চাহিয়া রহিল।
অজিত কহিল, মেয়েরা যে বস্তুটিকে তাদের ইহজীবনের যথাসর্বস্ব বলে জানে, সেইখানে তোমার এমন একটি সহজ ঔদাসীন্য যে যত নিন্দেই করি সেই যেন আগুনের বেড়ার মতো তোমাকে অনক্ষণ আগলে রাখে, গায়ে লাগবার আগেই পুড়ে ছাই হয়ে যায়। এইমাত্র আমাকে বলছিলে পুরুষের ভোগের বস্তু যারা, তাদের জাত তুমি নও। আজ রাত্রে তোমার সঙ্গে মুখোমুখি বসে এই কথাটার মানে স্পষ্ট হয়ে আসছে। আমাদের নিন্দে সুখ্যাতিতে অবজ্ঞা করার সাহস যে তুমি কোথায় পাও তাও বুঝতে পারছি। কমল কৃত্রিম বিস্ময় মুখ তুলিয়া কহিল, ব্যাপার কি অজিতবাবু, কথাগুলো যে অনেকটা জ্ঞানবানের মতো শোনাচ্ছে। অজিত কহিল, আচ্ছা কমল, সত্যি বলো, আমার মতামত কি অন্য সকলের মতো তোমার কাছে এমনি তুচ্ছ? কিন্তু এ কথা জেনে আপনার হবে কি? কমল, নিজেকে শক্তিমান বলে আমি তোমার কাছে কোনোদিন অহংকার করিনি। বাস্তবিক ভিতরে ভিতরে আমি যেমন দুর্বল তেমনি অসহায়, কোনো কিছুই জোর করে করার সামর্থ্য নেই আমার। কমল হাসিয়া কহিল, সে আমি আপনার চেয়েও ঢের বেশি জানি। অজিত কহিল, আমার কি মনে হয় জানো? মনে হয় তোমাকে পাওয়াও আমার যেমন সহজ, হারানোও আবার তেমনি সহজ। কমল বলিল, আমি তাও জানি। অজিত নিজের মনে মাথা নাড়িয়া বলিল, সেই তো, তোমাকে আজ পাওয়াই তো শুধু নয়, একদিন যদি এমনি করে হারাতেই হয় তখন কি হবে? কমল শান্ত কণ্ঠে কহিল, কিছুই হবে না, সেদিন হারানোও ঠিক এমনি সহজ হয়ে যাবে। যতদিন কাছে থাকব আপনাকে সেই বিদ্যেই দিয়ে যাব। অজিত অন্তরে চমকিয়া উঠিল, বলিল, বিলেতে থাকতে দেখেছি ওরা কত সহজে, কত সামান্য কারণেই না চিরদিনের মতো বিচ্ছিন্ন হয়ে যায়। মনে ভাবি কিছুই কি বাজে না? আর এই যদি ভালোবাসার পরিচয়, তারা সভ্যতার গর্ব করে কিসের? কমল কহিল, অজিতবাবু, বাইরে থেকে খবরের কাগজে যত সহজ দেখছেন হয়তো তত সহজ নয়, কিন্তু তবু কামনা করি নরনারীর এই পরিচয় যেন একদিন জগতের আলো বাতাসের মতো সহজ হয়ে যায়। অজিত নিঃশব্দে তাহার মুখের প্রতি চাহিয়া রহিল, কথা কহিল না। তারপর ধীরে ধীরে অন্যদিকে মুখ ফিরাইয়া শুইতেই তাহার কি কারণে কোথা দিয়ে চোখে জল আসিয়া পড়িল। হয়তো কমল বুঝিতে পারিল। উঠিয়া আসিয়া শয্যার এক প্রান্তে বসিয়া তাহার মাথার মধ্যে হাত বুলাইয়া দিতে লাগিল, কিন্তু সান্ত্বনার একটা কথা উচ্চারণ করিল না। সম্মুখের খোলা জানালা দিয়ে দেখা গেল পূবের আকাশ স্বচ্ছ হইয়া আসিয়াছে। অজিতবাবু, ঘুমোবার বোধ করিয়া সময় নেই। না, এইবার উঠি, এই বলিয়া সে চোখ মুছিয়া উঠিয়া বসিল। সংসারে সাধারণের একজন মাত্র, এর বেশি দাবি আশুবাবু বোধ করি তাঁর সৃষ্টিকর্তার কাছে একদিনও করেন নাই। পৈতৃক বিপুল ধন সম্পদ যেমন শান্ত আনন্দের সহিত গ্রহণ করিয়াছিলেন, বিরাট দেহভার ও আনুষঙ্গিক বাদব্যাধিটাও তেমনি সাধারণ দুঃখের মতোই স্বীকার করিয়া লইয়াছিলেন। জগতের সুখ দুঃখ যে বিধাতা তাহাকেই লক্ষ্য করিয়া গড়েন নাই, তাহারা স্ব নিয়মেই চলে, এ সত্য শুধু বুদ্ধি দিয়া নয়, হৃদয় দিয়া উপলব্ধি করিতেও তাহাকে তপস্যা করিতে হয় নাই, সহজাত সংস্কারের মতোই পাইয়াছিলেন। একদিন আকস্মিক স্ত্রী বিয়োগের দুর্ঘটনায় সমস্ত পৃথিবী যখন চোখের সম্মুখে শুষ্ক হইয়া দেখা দিল, সেদিনও যেমন ভাগ্য দেবতাকে অজস্র ধিক্কারে লাঞ্ছিত করেন নাই, একান্ত স্নেহের দোন মনোরমাও যেদিন তাহার সমস্ত আশা ভরসায় আগুন ধরাইয়া দিল, সেদিনও তেমনি মাথা কুড়িয়া কাঁদিতে বসেন নাই। ক্ষোভ ও দুঃসহ নৈরাশ্যের মাঝখানেই তাহার মনের মধ্যে কে যেন অত্যন্ত পরিচিত কণ্ঠে বারবার করিয়া বলিতে থাকিত যে, এমনি হয়, এমনি দুঃখ বহু মানবের ভাগ্যে বহুবার ঘটিয়াছে, এবং এমনি করিয়াই সংসার চলে। ইহার কোথাও নূতনত্ব নাই, ইহা সৃষ্টির মতোই সুপ্রাচীন। উচ্ছ্বসিত শোকের তরঙ্গ তুলিয়া ইহাকে নবীন করিয়া সংসারে পরিব্যাপ্ত করায় না আছে পৌরুষ, না আছে প্রয়োজন। তাই সর্ববিধ দুঃখেই তাহাতে আপনিই শান্ত হইয়া চারিদিকে এমন একটি স্নিগ্ধ প্রসন্নতার বেষ্টনী সৃজন করিত যে, ভিতরে আসিলে সকলের সকল বোঝাই যেন আপনা হইতে লঘু ও অকিঞ্চিৎকর হইয়া যাইত। এইভাবে আশুবাবুর চিরদিন কাটিয়াছে। আগ্রায় আসিয়াও নানা বিপর্যয়ের মধ্যে ইহার ব্যত্যয় ঘটে নাই। অথচ এই ব্যতিক্রমটুকুই চোখে পড়িতে লাগিল আজকাল অনেকেরই। হঠাৎ দেখা যায় তাহার আচরণের ধৈর্যের অভাব বহুস্থলেই যেন চাপা পড়িতে চাহে না। মনে হয় আলাপ আলোচনা অকারণে রূঢ়তার ধার ঘেঁষিয়া আসে। মন্তব্য প্রকাশের অহেতুক তীক্ষ্ণতার চাকর বাকরদের কানে অদ্ভুত শোনায়। কিন্তু কেন যে এমন ঘটিতেছে তাহাও ভাবিয়া পাওয়া দুষ্কর।
রোগের বাড়াবাড়ির মধ্যেও এ বিকৃতি তাহাতে অবিশ্বাস্য মনে হইত। এখন তো সারিয়া আসিতেছে। কিন্তু হেতু যাই হোক, একটু লক্ষ্য করিলেই বুঝা যায় তাহার নিভৃত চিত্ততলে যেন একটা দাহ চলিতেছে। তাহারই অগ্নিস্ফুলিঙ্গ মাঝে মাঝে বাহিরে ফাটিয়া পড়ে। প্রকাশ করিয়া আজও বলেন নাই বটে, কিন্তু আভাস পাওয়া যায় যে আগ্রাবাসের দিন তাহার ফুরাইয়া আসিল। হয়তো আর একটুখানি সুস্থ হওয়ার বিলম্ব। তারপরে হঠাৎ যেমন একদিন আসিয়া উপস্থিত হইয়াছিলেন, তেমনি হঠাৎ আর একদিন নিঃশব্দে অন্তর্হিত হইয়া যাইবেন। বিকেলবেলাটায় আজকাল পদস্থ বাঙালিদের অনেকেই দেখা করিয়া খোঁজ লইতে আসেন। সপত্নীক ম্যাজিস্ট্রেট সাহেব, রায়বাহাদুর সদরওয়ালা, কলেজের অধ্যাপক মণ্ডলী, নানা কারণে স্থান ত্যাগের সুযোগ যাহারা পান নাই তাহারা, হরেন্দ্র, অজিত এবং বাঙালি পাড়ার যাহারা আনন্দের দিনে বহু পোলাও মাংস উদরস্থ করিয়া গেছেন, তাহাদের কেহ কেহ আসে না শুধু অক্ষয়। এখানে সে নাই বলিয়া মহামারীর সূচনাতেই সস্ত্রীক বাড়ি গিয়াছে। বোধহয় দেশ ঠান্ডা হওয়ার সংবাদ পৌঁছিবার প্রতীক্ষা করিতেছে। আর আসে না কমল, সেই যে আসিয়াছিল আর তাহার দেখা নাই। আশুবাবু মজলিসি লোক, তথাপি তেমন করিয়া মজলিসে আর যোগ দিতে পারেন না। উপস্থিত থাকিলেও প্রায় নীরবে থাকেন। তাহার স্বাস্থ্যহীনতায় স্মরণ করিয়া লোকে সানন্দে ক্ষমা করে। একদিন যে সকল কর্তব্য মনোরমা করিত, আত্মীয় বলিয়া এখন বেলাকে তাহা করিতে হয়। আতিথেয়তার কোথাও ত্রুটি ঘটে না। বাহিরের লোকে বাহির হইতে আসিয়া ইহার রসটুকুই উপভোগ করে। হয়তোবা সবাশেষে পরিতৃপ্ত চিত্তে এই নিরভিমান গৃহস্বামীকে মনে মনে ধন্যবাদ জানাইয়া সবিস্ময় ভাবে, অভ্যর্থনার এমন নিখুঁত ব্যবস্থা এই পীড়িত মানুষটিকে দিয়া নিত্যই কি করিয়া সম্ভবকর হয়। সম্ভব কি করিয়া যে হয়, এই ইতিহাসটুকুই গোপনে থাকে। নীলিমা সকলের সম্মুখে বাহির হইত না, অভ্যাসও ছিল না, ভালোবাসিত না। কিন্তু অন্তরাল হইতে তাহার জাগ্রত দৃষ্টি সর্বক্ষণ এই গৃহের সর্বত্রই পরিব্যাপ্ত থাকে। তাহা যেমন নিগূঢ় তেমনি নীরব। শিরায় সঞ্চারিত রক্তধারার ন্যায় এই নিঃশব্দ প্রবাহ একাকী আশুবাবু ভিন্ন আর বোধ করি কেহ অনুভব করে না। হিম ঋতুর প্রথমার্ধ প্রায় গত হইতে চলিল, কিন্তু যে কারণেই হোক এ বৎসর শীত এখনো তেমন কড়া করিয়া পড়ে নাই। আজ কিন্তু সকাল হইতে বাইরে টিপি টিপি বৃষ্টি নামিয়াছিল। বিকেলের দিকে সেটা চাপিয়া আসিল। বাহিরের কেহ যে আসিতে পারিবে এমন সম্ভাবনা রহিল না। ঘরের সার্সিগুলা অসময় বন্ধ হইয়াছে। আশুবাবু আরাম কেদারায় তেমনি পা ছড়াইয়া একটা শাল চাপা দিয়া কি একখানা বই পড়িতেছেন। বেলা হয়তো কতকটা বিরক্তির জন্যই বলিয়া বসিল, এ পোড়া দেশের সবই উল্টো। কিছুকাল আগে এ অঞ্চলে একবার এসেছিলাম, জুন কিংবা জুলাই হয়তো হবে। এই জলের জন্য যে দেশ জুড়ে এত বড় হাহাকার ওঠে, না এলে এ কখনো আমি ভাবতেও পারতুম না। তাই ভাবি, এ কঠিন দেশে লোকে তাজমহল ঘুরতে গিয়েছিল কোন বিবেচনায়? নীলিমা অদূরে একটা চৌকিতে বসিয়া সেলাই করিতেছিল। মুখ না তুলিয়াই কহিল, এর কারণ কি সকলে টের পায়? পায় না। বেলা সরল চিত্তে প্রশ্ন করিল, কেন? নীলিমা বলিল, সমস্ত বড় জিনিসই যে মানুষের হাহাকারের মধ্যে জন্মলাভ করে, পৃথিবীর আমোদ আহ্লাদেই যারা মগ্ন, এ তাদের চোখে পড়বে কোথা থেকে? জবাবটা এমনি অভাবিত রূপে কঠোর যে শুধু বেলা নিজে নয়, আশুবাবু পর্যন্ত বিস্ময়াপন্ন হইলেন। বই হইতে মুখ সরাইয়া দেখিলেন সে তেমনি এক মনে সেলাই করিয়া যাইতেছে, যেন এ কথা তাহার মুখ দিয়া একেবারেই বাহির হয় নাই। বেলা কলহপ্রিয় রমণী নয়, এবং মোটের ওপর সে সুশিক্ষিতা। দেখিয়াছে শুনিয়াছে অনেক, এবং বয়সও বোধ করি 35-এর ওপর দিকেই গেছে। কিন্তু সযত্ন সতর্কতায় যৌবনের লাবণ্য আজও পশ্চিমে হেলে নাই। অকস্মাৎ মনে হয় বুঝিবা তেমনিই আছে। রং উজ্জ্বল, মুখের একটি বিশিষ্ট রূপ আছে, কিন্তু একটু লক্ষ্য করিলেই দেখা যায় স্নিগ্ধ কোমলতার অভাবে তাহাকে যেন রুক্ষ করিয়া রাখিয়াছে। চোখের দৃষ্টি হাস্য কৌতুকে চপল চঞ্চল, নিরন্তর ভাসিয়া বেড়ানোই যেন তাহার কাজ। কোথাও কোনো কিছুতে স্থির হইবার মতো তাহাতে ভারও নাই, গভীর তলদেশে কোনো মূলও নাই। আনন্দ উৎসবেই তাহাকে মানায়। দুঃখের মাঝখানে হঠাৎ আসিয়া পড়িলে গৃহস্বামীকে লজ্জায় পড়িতে হয়। বেলার হতবুদ্ধি ভাবটা কাটিয়া গেলে ক্ষণিকের জন্য মুখ ক্রোধে রক্তিম হইয়া উঠিল, কিন্তু রাগ করিয়া ঝগড়া করিতে তাহার শিক্ষা ও সৌজন্যে বাধে। সে আপনাকে সংবরণ করিয়া কহিল, আমাকে কটাক্ষ করে কোনো লাভ নেই। শুধু অনধিকার চর্চা বলেই নয়, হাহাকার করে বেড়ানো যত উচ্চাঙ্গের ব্যাপারই হোক সে আমি পারিনি।
এবং তার থেকে কোনো অভিজ্ঞতা সঞ্চয় করতেও আমি অক্ষম। আমার আত্মসম্মানবোধ বজায় থাক, তার বড় আমি কিছু চাইনি। নীলিমা কাজ করিতেই লাগিল, জবাব দিল না। আশুবাবু অন্তরে ক্ষুণ্ণ হইয়াছিলেন, কিন্তু আর না বাড়ে এই ভয়ে ব্যস্ত হইয়া বলিলেন, না না, তোমাকে কটাক্ষ নয় বেলা, কথাটা নিশ্চয়ই উনি সাধারণভাবেই বলেছেন। নীলিমার স্বভাব জানি, এমন হতেই পারে না, কখনো পারে না তা বলছি। বেলা সংক্ষেপে শুধু কহিল, না হলেই ভালো, এতদিন একসঙ্গে আছি, এ তো আমি ভাবতেই পারতুম না। নীলিমা হ্যাঁ না একটা উত্তরও দিল না, যেন ঘরে কেহ নাই এমনিভাবে নিজের মনে সেলাই করিয়াই যাইতে লাগিল। গৃহ সম্পূর্ণ নিস্তব্ধ হইয়া রহিল। বেলার জীবনের একটু ইতিহাস আছে, এইখানে সেটা বলা আবশ্যক। তাহার পিতা ছিলেন আইন ব্যবসায়ী, কিন্তু ব্যবসায় যশ বা অর্থ কোনোটাই আয়ত্ত করিতে পারেন নাই। ধর্মমত কী ছিল কেহ জানে না। সমাজের দিক দিয়াও হিন্দু, ব্রাহ্ম বা খ্রিস্টান কোনো সমাজই মানিয়া চলিতেন না। মেয়েকে অত্যন্ত ভালোবাসিতেন এবং সামর্থ্যের অতিরিক্ত ব্যয় করিয়া শিক্ষা দেবার চেষ্টা করিয়াছিলেন। সেই চেষ্টা সম্পূর্ণ নিষ্ফল হয় নাই, তাহা পূর্বেই বলিয়াছি। বেলা নামটি শখ করিয়া তাহারই দেওয়া। সমাজ না মানিলেও দল একটা ছিল। বেলা সুন্দরী ও শিক্ষিতা বলিয়া দলের মধ্যে নাম রটিয়া গেল। অতএব ধনী পাত্র জুটিতেও বিলম্ব হইল না। তিনিও সম্প্রতি বিলাত হইতে আইন পাশ করিয়া আসিয়াছিলেন। দিন কতক দেখাশোনা ও মন জানাজানির পালা চলিল। তাহার পরে বিবাহ হইল আইন মতে, রেজিস্ট্রি করিয়া। আইনের প্রতি গভীর অনুরাগের এক অঙ্ক সারা হইল। দ্বিতীয় অঙ্কে বিলাস ব্যসন, একত্রে দেশভ্রমণ, আলাদা বায়ু পরিবর্তন, এমন অনেক কিছু। উভয় পক্ষেই নানাবিধ জনরব শোনা গেল, কিন্তু সে আলোচনা অপ্রাসঙ্গিক। কিন্তু প্রাসঙ্গিক অংশে যেটুকু, তাহা অচিরে প্রকাশ হইয়া পড়িল। বরপক্ষ হাতে হাতে ধরা পড়িলেন এবং কন্যাপক্ষ বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করিতে চাহিলেন। বন্ধুমহলে আপোষের চেষ্টা হইল, কিন্তু শিক্ষিতা বেলা নরনারীর সমানাধিকার তত্ত্বের বড় পাণ্ডা। এই অসম্মানের প্রস্তাবে সে কর্ণপাত করিল না। স্বামী বেচারা চরিত্রের দিক দিয়া যাই হোক, মানুষ হিসেবে মন্দলোক ছিল না। স্ত্রীকে সে শক্তি এবং সাধ্যমতো ভালোই বাসিত। অপরাধ সলজ্জে স্বীকার করিয়া আদালতের দুর্গতি হইতে নিষ্কৃতি দিতে করজোরে প্রার্থনা করিল, কিন্তু স্ত্রী ক্ষমা করিল না। শেষে বহু দুঃখে নিষ্পত্তি একটা হইল। নগদে ও গ্রাসাচ্ছাদনের মাসিক বরাদ্দে অনেক টাকা ঘাড় পাতিয়া লইয়া সে মামলার দায় হইতে রক্ষা পাইল এবং দাম্পত্য যুদ্ধে জয়লাভ করিয়া বেলা ভাঙা স্বাস্থ্য জোড়া দিতে সিমলা, মুসৌরি, নৈনী প্রভৃতি পর্বতাঞ্চলের সদর্পে প্রস্থান করিল। সে আজ প্রায় ৬-৭ বৎসরের কথা। ইহার অনতিকাল পরেই তাহার পিতার মৃত্যু হয়। এই ব্যাপারে তাহার সম্মতি তো ছিলই না, বরঞ্চ অতিশয় মর্মপীড়া ভোগ করিয়াছিলেন। আশুবাবুর পরলোকগত পত্নীর সহিত তাহার কি একটা দুঃসম্পর্ক ছিল। সেই সম্বন্ধে বেলা আশুবাবুর আত্মীয়া। তাহার বিবাহ উপলক্ষেও নিমন্ত্রিত হইয়া তিনি উপস্থিত হইয়াছিলেন এবং তাহার স্বামীর সহিত পরিচয় ঘটিবার তাহার সুযোগ হইয়াছিল। এই রূপে নানা আত্মীয়তা সূত্রে আপনার জন বলিয়াই বেলা আগ্রায় আসিয়া উঠিয়াছিল। নিতান্ত পরের মতো আসে নাই, নিরাশ্রয় হইয়াও বাড়িতে ঢুকে নাই। এ তুলনায় নীলিমার সহিত তাহার যথেষ্ট প্রভেদ। অথচ অবস্থাটা দাঁড়াইয়াছিল একেবারে অন্যরূপ। এ গৃহে কাহার স্থান যে কোথায়, এ বিষয়ে বাটির কাহারও মনে তিলার্ধ সন্দেহ ছিল না। কিন্তু হেতুও ছিল যেমন অজ্ঞাত, কর্তৃত্বও ছিল অবিসম্বাদিত। বহুক্ষণ মৌন থাকার পরে বেলাই প্রথমে কথা কহিল। বলিল, স্পষ্ট নয় মানি, কিন্তু আমাকে ধিক্কার দেবার জন্যেই যে ও কথা নীলিমা বলেছেন, এ বিষয়ে আমার সন্দেহ নেই। আশুবাবুর মনের মধ্যেও হয়তো সন্দেহ ছিল না, তথাপি বিস্ময়ের কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, ধিক্কার? ধিক্কার কিসের জন্যে বেলা? বেলা কহিল, আপনি তো সমস্তই জানেন। নিন্দে করবার লোকের সেদিনও অভাব হয়নি, আজও হবে না। কিন্তু নিজের সম্মান, সমস্ত নারী জাতির সম্মান রাখতে সেদিনও গ্রাহ্য করিনি, আজও করব না। নিজের মর্যাদা খুইয়ে স্বামীর ঘর করতে চাইনি বলে সেদিন গ্লানি প্রচার করেছিল মেয়েরাই সবচেয়ে বেশি। আজও তাদেরই হাত থেকে আমার নিস্তার পাওয়া সবচেয়ে কঠিন। কিন্তু অন্যায় করিনি বলে সেদিনও যেমন ভয় পাইনি, আজও আমি তেমনি নির্ভয়। নিজের বিবেক বুদ্ধির কাছে আমি সম্পূর্ণ খাঁটি। নীলিমা সেলাই হইতে মুখ তুলিল না, কিন্তু আস্তে আস্তে কহিল, একদিন কমল বলছিলেন যে বিবেক বুদ্ধিটাই সংসারের মস্ত বড় বস্তু নয়,
বিবেকের দোহাই দিয়েই সমস্ত ন্যায় অন্যায়ের মীমাংসা হয় না। আশুবাবু আশ্চর্য হইয়া কহিলেন, সে বলে নাকি? নীলিমা কহিল, হ্যাঁ, বলেন ওটা শুধু নির্বোধের হাতের অস্ত্র, সামনে পিছনে দুদিকেই কাটে, ওর কোনো ঠিক ঠিকানা নেই। আশুবাবু কহিলেন, সে বলে বলুক, ও কথা তুমি মুখে এনো না নীলিমা। বেলা কহিল, এত বড় দুঃসাহসের কথাও তো কখনো শুনিনি। আশুবাবু মুহূর্তকাল মৌন থাকিয়া ধীরে ধীরে কহিলেন, দুঃসাহসী বটে, তার সাহসের অন্ত নেই, আপন নিয়মে চলে, তার সব কথা সবসময় বোঝাও যায় না, মানাও চলে না। বেলা কহিল, আপন নিয়মে আমিও চলি আশুবাবু, তাই বাবার নিষেধও মানতে পারিনি, স্বামী পরিত্যাগ করলুম, কিন্তু হেঁট হতে পারলুম না। আশুবাবু বলিলেন, গভীর পরিতাপের ব্যাপার সন্দেহ নেই, কিন্তু তোমার বাবা মত দিতে না পারলেও আমি না দিয়ে পারিনি। বেলা কহিল, থ্যাঙ্কস, সে আমার মনে আছে আশুবাবু। আশুবাবু বলিলেন, তার কারণ স্ত্রী পুরুষের সমান দায়িত্ব এবং সমান অধিকার আমি সম্পূর্ণ বিশ্বাস করি। আমাদের হিন্দু সমাজের এটা মস্ত দোষ যে শত অপরাধেও স্বামীর বিচারের ভয় নেই, কিন্তু তুচ্ছ দোষও স্ত্রীকে শাস্তি দেবার তার সহস্র পথ খোলা। এ বিধি আমি কোনোদিনই ন্যায্য বলে মেনে নিতে পারিনি। তাই বেলার বাবা যখন আমার মতামত চেয়ে চিঠি লিখেছিলেন, তখন উত্তরে এই কথাই জানিয়েছিলাম যে জিনিসটা শোভনও নয়, সুখেরও নয়, কিন্তু সে যদি তার অসৎ চরিত্র স্বামীকে সত্যই বর্জন করতে চায়, তাকে অন্যায় বলে আমি নিষেধ করতে পারবো না। নীলিমা অকৃত্রিম বিস্ময়ে চোখ তুলিয়া প্রশ্ন করিল, আপনি সত্যি কি এই অভিমত জবাবে লিখেছিলেন? সত্যি বই কি। নীলিমা নিস্তব্ধ হইয়া রহিল। সেই স্তব্ধতার সম্মুখে আশুবাবু কেমন এক প্রকার অস্বস্তি বোধ করিতে লাগিলেন। বলিলেন, এতে আশ্চর্য হবার তো কিছু নেই নীলিমা, বরঞ্চ না লিখলেই আমার পক্ষে অন্যায় হতো। একটুখানি থামিয়া কহিলেন, তুমি তো কমলের একজন বড় ভক্ত, বলো তো সে নিজে এক্ষেত্রে কি করত, কি জবাব দিত? তাই তো সেদিন যখন ওদের দুজনের আলাপ করিয়ে দিই, তখন এই কথাটাই জোর দিয়ে বলেছিলাম, কমল, তোমার মতো করে ভাবতে, তোমার মতো সাহসের পরিচয় দিতে কেবল একটি মেয়েকেই দেখেছি, সেই বেলা। নীলিমার দুই চক্ষু সহসা ব্যথায় ভরিয়া আসিল। কহিল, সে বেচারা ভদ্র সমাজের বাইরে, লোকালয়ের বাইরে পড়ে আছে, তাকে আপনাদের টানাটানি করা কেন? আশুবাবু ব্যস্ত হইয়া উঠিলেন, না না, টানাটানি নয় নীলিমা, এ শুধু একটা উদাহরণ দেওয়া। নীলিমা কহিল, ওই তো টানাটানি, এইমাত্র বলছিলেন তার সকল কথা বোঝাও যায় না, মানাও চলে না। চলে না কিছুই, চলে কি শুধু উদাহরণ দেওয়া? তাহার কথার মধ্যে দোষের কি আছে আশুবাবু ভাবিয়া পাইলেন না। ক্ষুণ্ণকণ্ঠে বলিলেন, যে জন্যেই হোক, আজ তোমার মন বোধহয় খুব খারাপ হয়ে আছে, এ বিষয়ে আলোচনা করা ভালো নয়। নীলিমা একথা কানে তুলিল না, বলিল, সেদিন আপনি ওদের বিবাহ বিচ্ছেদে মত দিয়েছিলেন এবং আজ অসংকোচে কমলের দৃষ্টান্ত দিলেন। ওর অবস্থায় কমল কি করত তা সেই জানে, কিন্তু তার দৃষ্টান্ত সত্যি করে অনুসরণ করতে গেলে আজ ওকে কুলি মজুরের জামা সেলাই করে আহার সংগ্রহ করতে হতো, তাও হয়তো সব দিন জুটত না। কমল আর যাই করুক, যে স্বামীকে সে লাঞ্ছনা দিয়ে ঘৃণায় ত্যাগ করেছে, তারই দেওয়া অন্যের গ্রাস মুখে তুলে তারই দেওয়া বস্ত্রের লজ্জা নিবারণ করে বাঁচতে চাইত না। নিজেকে এতখানি ছোট করার আগে সে আত্মহত্যা করে মরত। আশুবাবু জবাব দিবেন কি অভিভূত হইয়া পড়িলেন, এবং বেলা ঠিক যেন বজ্রাহতের ন্যায় নিশ্চল হইয়া রহিল। নীলিমার হাসি তামাশা করিয়াই দিন কাটে, সকলের মুখ চাহিয়া থাকাই যেন তাহার কাজ। সে যে সহসা এমন নির্মম হইয়া উঠিতে পারে, দুজনের কেহই তা উপলব্ধি করিতেও পারিলেন না। নীলিমা ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, আপনাদের মজলিসে আমি বসিনে, কিন্তু যাদের নিয়ে যে সকল প্রসঙ্গের আলোচনা চলে সে আমার কানে আসে, নইলে কোনো কথা হয়তো আমি বলতাম না। কমল একটা দিনের জন্যও শিবনাথের নিন্দে করেনি, একটি লোকের কাছেও তার দুঃখের নালিশ জানায়নি। কেন জানেন? আশুবাবু বিমূঢ়ের ন্যায় শুধু প্রশ্ন করিলেন, কেন? নীলিমা কহিল, কেন তা বলা বৃথা, আপনারা বুঝতে পারবেন না। একটু থামিয়া বলিল, আশুবাবু, স্বামী স্ত্রীর তুল্য অধিকার একটা অত্যন্ত স্থূল কথা, কিন্তু তাই বলে এমন ভাববেন না যে মেয়ে মানুষ হয়ে আমি মেয়েদের দাবির প্রতিবাদ করছি। প্রতিবাদ আমি করি নে।
আমি জানি এ সত্যি, কিন্তু এ কথাও জানি যে সত্যবিলাসী একদল অবুঝ নরনারীর মুখে মুখে আন্দোলনে আন্দোলনে এ সত্য এমনি ঘুলিয়ে গেছে যে আজ একে মিথ্যে বলতেই সাধ যায়। আপনার কাছে করজোড়ে প্রার্থনা, সকলের সঙ্গে জুটে কমলকে নিয়ে আর চর্চা করবেন না। আশুবাবু জবাব দিতে গেলেন, কিন্তু কথা বলিবার পূর্বেই সে সেলাইয়ের জিনিসগুলা তুলিয়া লইয়া ঘর হইতে চলিয়া গেল। তখন ক্ষুব্ধ বিস্ময়ে নিঃশ্বাস ফেলিয়া শুধু বলিলেন, ও কবে কি শুনেছে জানি নে, কিন্তু আমার সম্বন্ধে অত্যন্ত অযথা দোষারোপ। বাহিরে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামিয়াছিল, কিন্তু উপরের মেঘাচ্ছন্ন আকাশ ঘরের মধ্যে অসময় অন্ধকার সঞ্চারিত করিল। ভৃত্য আলো দিয়া গেলে তিনি চোখের সম্মুখে বইখানা আর একবার তুলিয়া ধরিলেন। ছাপার অক্ষরে মনঃসংযোগ করা সম্ভবকর নয়, কিন্তু বেলার সঙ্গে মুখোমুখি বসিয়া বাক্যালাপে প্রবৃত্ত হওয়া আরও অসম্ভব বলিয়া মনে হইল। ভগবান দয়া করিলেন। একটা ছাতার মধ্যে সমস্ত পথ ঠেলাঠেলি করিয়া কৃচ্ছ ব্রতধারী হরেন্দ্র অজিত ঝড়ের বেগে আসিয়া ঘরে ঢুকিল। দুজনেই অর্ধেক অর্ধেক ভিজিয়াছে। বৌদি কই? আশুবাবু চাঁদ হাতে পাইলেন। আজিকার দিনে কেহ যে আসিয়া জুটিবে এ ভরসা তাহার ছিল না। সাগ্রহে উঠিয়া আসিয়া অভ্যর্থনা করিলেন, এসো অজিত, বসো হরেন্দ্র। বসি। বৌদি কোথায়? ইস, দুজনেই যে ভারী ভিজে গেছো দেখছি। আগে হ্যাঁ, তিনি কোথায় গেলেন? ডেকে পাঠাচ্ছি বলিয়া আশুবাবু একটা হুঙ্কার ছাড়িবার উদ্যোগ করিতেই ভিতরের দিকের পর্দা সরাইয়া নীলিমা আপনি প্রবেশ করিল। তাহার হাতে দুখানি শুষ্ক বস্ত্র এবং জামা। অজিত কহিল, এ কি, আপনি হাত গুনতে জানেন নাকি? নীলিমা বলিল, গোনা গাঁথার দরকার হয়নি ঠাকুরপো, জানালা থেকেই দেখতে পেয়েছিলাম। একটি ভাঙা ছাতির মধ্যে যেভাবে তোমরা পরস্পরের প্রতি দরদ দেখিয়ে পথ চলছিলে, সে শুধু আমি কেন, বোধ করি দেশশুদ্ধ লোকের চোখে পড়েছে। আশুবাবু বলিলেন, একটা ছাতার মধ্যে দুজনেই? তাইতে দুজনকেই ভিজতে হয়েছে। এই বলিয়া তিনি হাসিলেন। নীলিমা কহিল, ওঁরা বোধহয় সমানাধিকার তত্ত্বে বিশ্বাসী, অন্যায় করেন না, তাই চুল চিরে ছাতি ভাগ করে পথ হাঁটছিলেন। নাও ঠাকুরপো, কাপড় ছাড়ো। এই বলিয়া সে জামা কাপড় হরেন্দ্রর হাতে দিল। আশুবাবু চুপ করিয়া রহিলেন। হরেন্দ্র কহিল, কাপড় দিলেন দুটো, কিন্তু জামা যে একটি। জামাটা মস্ত বড় ঠাকুরপো, একটাতেই হবে বলিয়া গম্ভীর হইয়া পাশের চৌকিটায় উপবেশন করিল। হরেন্দ্র বলিল, জামাটা আশুবাবুর, সুতরাং দুজনের কেন, আরও জনচারেকের হতে পারে, কিন্তু সে মশারির মতো খাটাতে হবে, গায়ে দেওয়া চলবে না। বেলা এতক্ষণ শুষ্ক বিষণ্ণ মুখে নীরবে বসিয়াছিল, হাসি চাপিতে না পারিয়া উঠিয়া গেল এবং নীলিমা জানালার বাহিরে চাহিয়া চুপ করিয়া রহিল। আশুবাবু ছদ্ম গাম্ভীর্যের সহিত কহিলেন, রোগে ভুগে আধখানা হয়ে গেছি হে হরেন, আর খুঁড়ো না। দেখছ না মেয়েদের কিরকম ব্যথা লাগলো? একজন সইতে না পেরে উঠে গেলেন, আর একজন রাগে মুখ ফিরিয়ে রয়েছেন। হরেন্দ্র কহিল, খুঁড়িনি আশুবাবু, বিরাটের মহিমা কীর্তন করেছি। খোঁড়াখুড়ির দুষ্প্রভাব শুধু আমাদের মতো নরজাতিকেই বিপন্ন করে, আপনাদের স্পর্শ করতেও পারে না। অতএব চিরস্তুয়মান হিমাচলের ন্যায় ও দেহ অক্ষয় হোক, মেয়েরা নিঃশঙ্ক হন এবং জলবৃষ্টির ছুতোনাতায় ইতর্জনের ভাগ্যে দৈনন্দিন মিষ্টান্নের বরাদ্দে আজও যেন তাদের বিন্দুমাত্র ন্যূনতা না ঘটে। নীলিমা মুখ তুলিয়া হাসিল, কহিল, বড়দের স্তুতিবাদ্য আবহমান কাল চলে আসছে ঠাকুরপো, সেইটাই নির্দিষ্ট ধারা, এবং তাতে তুমি সিদ্ধহস্ত। কিন্তু আজ একটু নিয়মের ব্যতিক্রম করতে হবে। আজ ছোটর খোসামত না করলে ইতর্জনের ভাগ্যে মিষ্টান্নের অঙ্কে একেবারে শূন্য পড়বে। বেলা বারান্দা হইতে ফিরিয়া আসিয়া বসিল। হরেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন বৌদি? গভীর স্নেহে নীলিমার চোখ সজল হইয়া উঠিল। কহিল, অমন মিষ্টি কথা অনেকদিন শুনিনি ভাই, তাই শুনতে একটু লোভ হয়। তবে আরম্ভ করব নাকি? আচ্ছা, এখন থাক, তোমরা ও ঘরে গিয়ে কাপড় ছাড়োগে, আমি জামা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু কাপড় ছাড়া হলে তারপরে? নীলিমা সহাস্যে কহিল, তারপরে চেষ্টা করে দেখি গে ইতর্জনের ভাগ্যে যদি কোথাও কিছু জোটাতে পারি। হরেন্দ্র বলিল, কষ্ট করে চেষ্টা করতে হবে না বৌদি, শুধু একবার চোখ মেলে চাইবেন। আপনার অন্নপূর্ণার দৃষ্টি যেখানে পড়বে সেখানেই অন্নের ভাঁড়ার উতরে যাবে। চলো অজিত, আর ভাবনা নেই, আমরা ততক্ষণ ভিজে কাপড় ছেড়ে আসি গে।
এই বলিয়া সে অজিতের হাত ধরিয়া টানিতে টানিতে পাশের ঘরে প্রবেশ করিল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 10ম পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।